So, hello everyone from the top of the Eiffel Tower. It's majestic. সো সকাল সকাল আমরা বার্লিন ব্রেন্ডেনবুর্গ এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করি ফ্রান্সের উদ্দেশ্যে, প্যারিসের উদ্দেশ্যে, এয়ার ফ্রান্সে। সিকিউরিটি কন্ট্রোল করা শেষ, আমরা এখন ডিপার্চার দিই। এয়ার ফ্রান্সে যাওয়ার প্রধান কারণ ছিল রায়ানিয়ারে, জেটিআর এগুলোতে আগের এক্সপিরিয়েন্স ভালো ছিল না। এয়ার ফ্রান্সের সামান্য একটু এক্সপেন্সিভ হলেও ওখানে পাশাপাশি সিট থাকে, ইজিলি নেওয়া যায় এবং খুব ঝামেলা মুক্ত। যাই হোক, আমাদের টেক অফ শুরু হচ্ছে। জানি না যতবারই প্লেনে উঠি না কেন এইটা থেকে কখনোই নিজেকে বিরত রাখতে পারি না যে ভিডিওটা করা উপর থেকে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়। মানুষ ভয় থাকে, অথচ আমি জাস্ট চোখ খুলে তাকাই থাকি পুরো দৃশ্যটার দিকে। আমি পুনর্জন্ম, হিন্দুদের মতো পুনর্জন্ম বিশ্বাস করি না, তবে কেন জানি মনে হয় যদি পুনর্জন্ম বলতে কিছু থেকে থাকতো তাহলে আমি হয়তো পাখি ছিলাম ওই জন্মে। কারণ এই দৃশ্যটা যতই দেখি আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, বারবার দেখতে ইচ্ছা করে। আস্তে আস্তে যখন সম্পূর্ণ পৃথিবীটা ছোট হতে থাকে, ঘর বাড়ি, রাস্তা, মাঠ ঘাট সব খেলনা পুতুলের মতো ছোট হতে থাকে, দেখতে ভালোই লাগে। আমাদের প্লেন 10:30টার দিকে টেক অফ করে। শুরুর দিকে প্লেনের পাখায় ফ্রস্টিং জমে থাকে, ওগুলো তারা ডিফ্রস্ট করে ফার্স্টে। তারপরে হচ্ছে আমাদের জার্নি শুরু হয়। মাত্র 1.5 ঘন্টার ছোট জার্নি বার্লিন থেকে প্যারিসে। আস্তে আস্তে আমরা মেঘের উপর চলে যাচ্ছি। আমরা এখন মেঘের উপরে, নিচের কিছুই দেখা যাচ্ছে না, আর এতটাই ক্লাউডি জার্মানির ওয়েদারগুলো। উপরে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা সিটিতে থাকবো নিচে তখন কমপ্লিটলি অন্ধকার জায়গাগুলো। এই যে সেই ডিফ্রস্টিংয়ের কথা যে বলতেছিলাম প্লেন যাত্রা শুরু করার আগে, এই সেই ডিফ্রস্টিংয়ের পার্টটা। এটা আমি আগে কখনোই শুনিনি বা দেখিনি, এই টাইপের ব্যাপারগুলো। খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। ডিফ্রস্ট করে তারপর আমরা যাত্রা শুরু করি। সো আমরা প্রায় চলে আসছি প্যারিস অর্লি এয়ারপোর্টে। ইট লুকস রিয়েলি ডেন্সড, ইভেন ডেন্সার দেন বার্লিন। ফাইনালি উই হ্যাভ ল্যান্ডেড। লেটস সি। এয়ারপোর্টেই টিকিট কেটে ওখান থেকে আমরা শহরের দিকে চলে যাচ্ছি অর্লি বাসে করে। পার হেড 10 ইউরো করে একদম এয়ারপোর্ট থেকে শহরে নিয়ে যাবে। আমরা চলে আসছি। সো প্রথমেই আমরা অর্লি বাস থেকে নেমে যখন আমরা মেট্রোতে উবানে উঠলাম, আন্ডারগ্রাউন্ড যে ট্রেনটা, ভুল ট্রেনে উঠে গিয়েছিলাম আমরা। তো যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্যদিকে চলে যাই। তবে এটা মধুর ভুলের মতো, কারণ আমরা একদম নটরডেম যে স্টেশনটা ওখানে নেমে যাই। বিকাল টাইমে পৌঁছাই আমরা। বার্লিন থেকে প্যারিসের ওয়েদার খুব ভালো লাগতেছে, যেহেতু একটু গরম গরম বাংলাদেশের মতো। আর যেহেতু ট্যুরিস্ট স্পট, এখানে অনেক ইন্টারন্যাশনাল দেখা যাচ্ছে, দোকানগুলো অনেক ইন্টারন্যাশনাল। ওই যে ওখানে লুভর মিউজিয়ামের অংশটা দেখা যাচ্ছে।
এই বার্সি সাইনি নদীর ওই পাশে লুভর মিউজিয়াম। আমরা যেখানে নামি সেখান থেকে একদম এক সাইডে ছিল লুভর মিউজিয়াম, আর এক সাইডে ছিল নটর ড্যামটা, আবার একটু করে আইফেল টাওয়ারও দেখা যাচ্ছে। একদম পারফেক্ট জায়গায় আমরা নামি একদম। সো ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো ছিল আমাদের প্যারিসের। এবং আমাদের ওয়েদার ফোকাস ছিল বৃষ্টির, সেখানে আমরা রোদ দেখতেছি, সূর্য ছিল। সো বলা যায় পারফেক্ট একটা আফটারনুন ছিল, ওই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। আমরা দুজনেই বলবো আমাদের ফার্স্ট ইমপ্রেশন অনেক ভালো ছিল। সো লুভর মিউজিয়ামের আশেপাশে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটতে হাঁটতে যখন পায়ের অবস্থা একদম 12টা, তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা আমাদের অ্যাকোমোডেশনে ফিরে যাওয়া উচিত। আজকে যা লাগা থাকি কেমন একদিন যাবো এখানে সেটা খোলা দেখতেছি। প্রচণ্ড ভিড়, উইকডে তো এরকম ভিড় লুভর মিউজিয়াম আশেপাশে, আবার করোনার মধ্যে। কেউ কেউ মাস্ক পরছে, কেউ কেউ পরাটাই অদ্ভুত এক অবস্থা। তো রেস্ট নিয়ে আমরা আমাদের ওখান থেকে আধা ঘন্টার মতো ট্রাম বাসে করে আইফেল টাওয়ারে পৌঁছানোটা। তো প্রথম দিন বিকালে একটু হালকা রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় পর বের হয়ে পড়ি, এবং এটাই আমাদের ফার্স্ট ইমপ্রেশন আইফেল টাওয়ারের। আমরা দুজনেই মুগ্ধ হয়ে যাই, সত্যি কথা বলতে। অনেক হাইপ ওঠে আইফেল টাওয়ারের, বাট ভাবছিলাম হাইপ অনুযায়ী অত ভালো লাগবে না, কারণ প্যারিসে আছেই কি বলতে গেলে লুভর মিউজিয়াম আর আইফেল টাওয়ার ছাড়া। বাট আসলে হাইপটা কেন উঠছে আমরা যাওয়ার পরেই বুঝতে পেরেছি। ভালোই লাগছে। খুব একটা ম্যাজেস্টিক ভিউ, হিস্টোরিক্যালি এবং অ্যাস্থেটিক্যালি যেভাবে বলেন না কেন খুব ভালোই লেগেছে আমার। সো এটা আমাদের জানলা থেকে ভিউ, যেখানে আমরা 3-4 দিনের জন্য থাকলাম। এয়ারবিএনবি থেকে নেওয়া, মোটামুটি সস্তায় পাওয়া গেছে। রাতের ভিউটা এমন ছিল প্যারিস শহরের। তো সকাল গড়িয়ে দুপুর হলো, আমরা এখন কোথায় যাবো ডিসিশন নিলাম। আছে দুটো জায়গা, আইফেল টাওয়ার আর নাহলে লুভর মিউজিয়াম। পরে আমরা খবর পেলাম যে এখানে একটা স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা টাইপের আছে, ওইদিকে আমরা আগে যাব। ওইখান থেকে হেঁটে হেঁটে আইফেল টাওয়ারের দিকে চলে যাব। এটা আমাদের জানলা থেকে ভিউটা সকালের, একটা চার্চ দেখা যায়। এই সো ওই যে দূরে দেখা যাচ্ছে ওই স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকাটা, গরিবের স্ট্যাচু অফ লিবার্টি বলা যায়। তবে ওয়াকটা ভালোই লাগতেছিল।
অনেকদিন পরে রোদ পেয়ে এক পাশে আইফেল টাওয়ার, এক পাশে স্ট্যাচু অফ লিবার্টি, প্রচণ্ড বাতাস, সব কিছুতে একদম মাথা খারাপ হয়ে গেছিল। সো কী করবো, দেশ পাচ্ছিলাম না। একবার সেলফি তুলি, একবার ভিডিও করি, এই সেই অবস্থা। সো এখানে কিছু ক্লিপ, ওই পার্টের কিছু অংশ এখানে রাখলাম। তো এখানে সাংবাদিক একজন খবর পড়ছিল, সে অনেকক্ষণ ধরে পড়ছে, আমি জানি না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এখানে ছবি তোলার জন্য, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম সে গেল না। অবশেষে আমরা এক সাইড থেকেই করতে হয়েছে ভিডিওটা। হ্যাঁ, এক সাইড থেকে ভিডিওটা করতে হলো। তো এই হচ্ছে কিছু ক্লিপ। তো তোমার কিছু বলার আছে? পাশে খবর পড়তেছে, পেইন লাগতেছে। বুঝতেই পারছেন, খুব জীবন্ত একটা বিকেল ছিল। চারিদিকে মানুষ, আওয়াজ, কিছুক্ষণের জন্য করোনা থেকে দূরে বলা যায়। এখন আমাদের খিদে পেয়েছে, সো আমরা এদিকে একটা রেস্টুরেন্টে খেলাম। খাওয়ার পর এখন আশেপাশের রাস্তাঘাটগুলোতে কিছুক্ষণ হাঁটবো, হেঁটে তারপরে আমরা আইফেল টাওয়ারের কাছে যাব। একটু ফাস্ট ফরওয়ার্ডে যাই যাতে আপনারা বোর না হন, যদি অলরেডি বোর হয়ে গেছেন। আমরা প্রায় আইফেল টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। এই যে লাইটিংয়ের যে খেলাটা, এটা সম্পর্কে আমরা আগে জানতাম না। প্রতি ঘন্টায় 5 মিনিটের জন্য ওরা এই লাইট শোটা অন রাখে। সো আমরা একদম দূর থেকে কাছের দিকে যাচ্ছি। আইফেল টাওয়ারের পজিশনটা এমন, ওটার এক সাইডে রেল লাইন, এক সাইডে নদী, এক সাইডে পার্ক। সো যখন
কোনো মুভিতে বা কোথাও ক্লিপ দেখা হয় আইফেল টাওয়ারের, কখনো দেখা যায় যে নিচে লেক, কখনো দেখা যায় নিচে পার্ক, কখনো রেল লাইন। সো খুবই কনফিউজিং লাগতো। তো এখন কাছে থেকে দেখে ব্যাপারগুলো বোঝা গেছে যে আসলে স্পেসটা অনেক বেশি হওয়াতে যে ক্যামেরা অ্যাঙ্গেল অনুযায়ী যখন যেখান থেকে করা হয়, হ্যাঁ অনেক স্পেস জুড়ে আসলে এটা করা হয়েছে। আর আশপাশে অনেক খোলা অংশ, যে কারণে যে এদিক থেকে তাকানো হয় না, মনে হয় যে কি আইফেল টাওয়ারটা মনে হয় এই জায়গায় আছে। সো আমরা বারবার মুভিতে দেখার সময় কনফিউজড হতাম যে মনে হয় কখনো নদীর, কখনো রাস্তা। কাছে গিয়ে বুঝতে পারলাম যে আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, আমরা এখন পার্ক সাইড দিয়ে হেঁটে গেছিলাম আর কি। আর প্রচুর রিফিউজি আফ্রিকান মানুষজন এখানে, ওরা সবাই এই খেলনা আইফেল টাওয়ার যেগুলো চারপাশে ওরা ডেকে ডেকে বিক্রি করে। সো এখান থেকে আমাদের বাংলাদেশের ফিলটা পেলাম এখানে, যে রাস্তায় রাস্তায় বসে বসে বিক্রি, মানুষ ডাকাডাকি, এটা আসলে এখানে খুব কমই দেখা যায়। তো জার্মানিতে ব্যাপারটা অনেক কম। হ্যাঁ, প্যারিসে গিয়ে ব্যাপারটা দেখলাম, আইফেল টাওয়ারের কাছে সবকিছু সবাই 1 ইউরো বলে ডাকছে। সো আপনারা যদি কিনতে চান কিনতে পারেন, তবে একটু দাম দর করে কিনিয়েন। সো এখানে বার্গেনিং ব্যাপারটাও আবার চলে আসে। 1 ইউরো বলে ডেকে এরা বলে এটা। সো হ্যাঁ, ওরা বলবে 1 ইউরো, পরে দেখা যাবে যখন কিনতে যান বলুন 10 ইউরো বাড়বে। সো আপনারা দাম দর করে কিনবেন। সুভেনিয়ার একটা নিয়ে রাখাই ভালো। এই লাইট শোটা কাছে থেকে আপনাদের জন্য। এবার আমরা ব্যাক করছি মেট্রো রেলটা, আন্ডারগ্রাউন্ডটাতে। জার্মানির তুলনায় ফ্রান্সের ট্রান্সপোর্টেশনটা আমাদের খুব বাজে লেগেছে, কারণ প্রতিটা মুহূর্তে টিকিটটা পাঞ্চ করতে হতো। এই জিনিসটা খুব বাজে লাগছে আমাদের। এখানে মানুষজনকে ওরা খুব একটা বিশ্বাস করে না। আমরা জাস্ট জার্মানিতে পকেটে টিকিটটা রাখতাম, ভ্যালিডেট করে ট্রেনে চলে যাওয়া হতো। বাট এখানে একদম মানে সিকিউরিটি পার হয়ে যাওয়ার মতো, গেটে প্রতিটা গেটে সবখানে 2 বার করে, বের হওয়ার সময় একবার, ঢোকার সময় একবার ভ্যালিডেট করতে হয়। বাজে লাগছে। ইউরোপে সবখানেই প্রায় সেম, যে আন্ডারগ্রাউন্ড ট্রেনগুলোতে এই মিউজিকগুলো হয় স্ট্রিট মিউজিশিয়ানদের। ফেমাস ম্যাক্রন। এখানে আমরা টিকটকারদের কপি করার চেষ্টা করতেছিলাম, যদিও ব্যর্থ প্রচেষ্টা ছিল। অনেক লম্বা লাইন টিকিটের জন্য। সো আমরা এখন টাওয়ারের ভিতরে ঢুকলাম। সো এখানে আলাদাভাবে আরেকটা গেট পার করে, সিকিউরিটি পার করে ঢুকতে হয়। তো ঢোকার পরে আমরা ডিসিশন নিতে পারতেছিলাম না ফার্স্টে, যে উপরে যাবো কি যাবো না, কারণ বৃষ্টি ছিল, মেঘলা অন্ধকার অবস্থা। তো লাস্ট মোমেন্টে ঠিক করলাম যে যাবো। তো এখানে বিভিন্ন রকম টিকিট আছে। যদি সিঁড়িতে যান একরকম টাকা যাবে, আর যদি লিফটে যান তখন আরেক রকম টাকা যাবে। 2টা ফ্লোর, তারপর একদম টপ ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর, এভাবে ভাগ করা। সেকেন্ড ফ্লোর পর্যন্ত গেলে একরকম টিকিট, যেটা আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে। তারপর আমরা লিফটে করে একদম টপ ফ্লোরে যাই। আমরা নিচ থেকে একদম উপর পর্যন্ত লিফটে করে টপ ফ্লোরে ইন্ডিভিজুয়াল 26 ইউরোর মতো যায়। সো আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি। এরপর আবার লিফটে উঠলাম, লিফটে একটু ফাস্ট ফরওয়ার্ডে করে দিলাম। এরপর আমরা উঠতেছি একদম টপ ফ্লোরে। সো আমরা একদম হাইয়েস্টটাই কাটলাম, যেহেতু আবার আসা হয় কি না হয় তাই। একটা ব্যাপার ছিল, ওই আমরা তো টপ ফ্লোরটা কেটেছি না, ওটার টিকিট তো মনে হয় আমাদের অন সাইড থেকে করতে হয়। সেটাই, টপ ফ্লোরটা আপনারা অনলাইনে কাটতে পারবেন না। টপ ফ্লোরটা আমরা ওখানে যাওয়ার পরে কাটতে পেরেছি।
সো ভিড় ওখানেও ছিল, বাট প্রচণ্ড বাতাস এবং ভালোই লাগতেছিল চারপাশের ভিউটা। আমরা ভাবছিলাম দিনের বেলায় ভালো লাগবে, পরে বুঝলাম যে না, একদম বেস্ট ডিসিশন ছিল রাতে ওঠাটা, কারণ রাতের এই ভিউটা আমার মনে হয় দিনে কখনোই পাওয়া যেত না। সো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন। সো আমরা একদম হাইয়েস্ট মোমেন্টে আছি এখন, হাইয়েস্ট পয়েন্টে। ফেসবুক থেকে আমরা লাইভে গেছিলাম এই টাইমে, সো ফেসবুক আইডিতে লাইভটা পাবেন। টাওয়ারের উপরে আইফেলের একটা অ্যাপার্টমেন্ট ছিল, ওইটারই একটা মডেল এখানে ওয়্যাক্স দিয়ে তৈরি করা, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। সো এখানে একদিন থমাস এডিসন, যেটা আপনারা দেখতে পারতেছেন এখন, এই অ্যাশ স্যুট পরা, উনি ভিজিটে আসছিল। সো ওইটারই একটা দৃশ্য এখানে দেওয়া, পিছনে লাল জামা, ওটা আইফেলের মেয়ে। আমরা এখন ডিসিশন নিয়েছি এখানকার মোটামুটি একটা ফেমাস জায়গা মন্টেমার্টে, যেখানে এমিলি একটা নাম করা মুভি আছে 2002 সালের, ফ্রেঞ্চ মুভি। প্রত্যেকটা ফ্রেঞ্চ, এমন কোনো ফ্রেঞ্চ মানুষ পাবেন না যারা এই মুভিটা দেখে নাই। সো ওই মুভির অনেক সিনগুলো ওই মন্টেমার্টে জায়গাটাতে শুটিং করা হয়েছিল। খুব সুন্দর একটা জায়গা। এই যে আমরা চলে আসছি ওখানে, এখানে অনেক ট্যুরিস্ট দেখা যাচ্ছে, উপর থেকে ভিউ একটা আসছে, খুব সুন্দর লাগে, ওটার জন্যই মেনলি। এরপর একটা চার্চ আছে যেখানে 135 বছর ধরে প্রেয়িং চলতেছে 24 ঘন্টা, কেউ না কেউ ওখানে প্রে করছেই, মানে কোনো গ্যাপ ছিল না। সো এটা নিয়ে ওখানে লেখাও ছিল, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। আমি আমাদের হাঁটার পথ সব কিছু একটু ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি যাতে আপনারা বোর না হন। কেউ যদি একদম নর্মাল মোডে দেখতে চান, তাহলে আপনারা যদি স্লো 0.50-তে দেখেন স্পিডটা, তাহলে আপনারা একদম নর্মাল স্পিডটা পাবেন, এই আর কি। এই সেই চার্জটা। তালা দিয়ে ভরা গেছে জায়গাটা। মানুষের অবস্থা দেখে তো অবাক হয়ে যাচ্ছে।
সো আমরা এখন লুভর মিউজিয়ামে। সো এই অংশটা হলো আমরা যেটা বাইরে থেকে মূল অ্যাট্রাকশন, যেটা লুভর মিউজিয়ামের যে পিরামিড টাইপের অংশটা, এটার এর নিচেরই অংশ। মোটো মূল অ্যাট্রাকশন না। সো আমরা এখন লুভর মিউজিয়ামের ভিতরে। এখানে এত বিশাল মিউজিয়াম এটা আশা করি নেই, মানে এক পাশ থেকে আরেক পাশ হাঁটতে হাঁটতে মনে হয় 5-6 ঘন্টার মতো চলে যাবে। সো আমাদের এখানকার যে প্রধান অ্যাট্রাকশন, যেখানে প্রচণ্ড ভিড় হয়, মোনালিসা, ওইদিকে যাওয়ার প্ল্যান, তো ওইটাই খুঁজতেছি এখন আমরা। সো যেতে যেতে যাওয়ার পথে তখনকার সময়কার যে রাজা নেপোলিয়ন, ওদের ঘরের যে মডেলটা, ওদের ড্রয়িং রুম কেমন ছিল, ওগুলোও এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে একদম রিয়েল পিকচারের বেসিসে মেবি। সো আমরা, আমাদের শেষ দিন ছিল এটা এবং সময় কম ছিল, ফ্লাইট 4টা বাজে, টিকিট পাওয়া যাচ্ছিল না। পরে অনলাইনে অনেক কষ্টে টিকিট পাওয়ার পরে সাথে সাথে চলে আসি আমরা। তো সবার প্রতি একটা ইয়া থাকবে, সাজেশন থাকবে, যদি আপনারা লুভর মিউজিয়ামে যান অনলাইনে টিকিটটা কেটে ফেলবেন, কারণ অনসাইটে অনেক সময় ওরা রাখে না টিকিটটা। সো আমাদের ওইটা প্রবলেম হয়েছিল। সো অনলাইনে টিকিট কেটে ফেলবেন। আর যদি আপনারা বয়স 25-এর মধ্যে হয় এবং স্টুডেন্ট হন, তাহলে আপনারা ফ্রি ঢুকতে পারবেন। 26 থেকেই টাকা যাবে, এই সমস্যা। 17 ইউরো নর্মাল ভিজিটের জন্য, আর অনসাইটে কাটলে 15 ইউরো। বাট ওটা রিস্কি হয়ে যায়। আমরা প্রথম দিন যখন গেছিলাম টিকিট পাইনি, তো লাস্ট দিন টিকিট পাইছি। আসেন, মোনালিসা দেখছো? এখনো দেখি নাই, দেখতে যাচ্ছি। তোমার কি অবস্থা? আমার মনে হয় ওইটা ওখানে মোনালিসা। মোনালিসা খুঁজতে খুঁজতে খুব বেদিশা অবস্থা আমাদের, খুঁজেই পাচ্ছি না। বাট মনে হয় কমপ্লিটলি আধা ঘন্টার মতো হাঁটছি। ওরা সাইন দিয়েছে, সাইন দিয়ে দেখতে দেখতে ম্যাপ দেখে দেখে হাঁটতে হাঁটতেও আমাদের প্রায় অনেকক্ষণ গেছে। লাস্ট পাওয়া গেল, বাট এখানেও একটা বিশাল লাইন, মানে মোনালিসাকে কাছ থেকে দেখার জন্য একটা লাইন যে থাকে সেটা আমি ভাবতেও পারিনি। সো এটা খুব একটা অকওয়ার্ড ছিল। আর পাশাপাশি ছবিগুলো অনেক সুন্দর, কিন্তু অত পাত্তা পাচ্ছে না সেই মোনালিসার ছবির জন্য লাইন। সো আমরা লাইনে না, আমাদের সময় ছিল না লাইনে দাঁড়ানোর। সো আমরা এই সাইড, বাম সাইড, ডান সাইড থেকে কিছু ছবি টবি তুলে তারপরে প্যাক করলাম স্লোলি। লম্বা লাইন পার হয়ে যাওয়ার মতো। যাই হোক, এখন বিদায়ের সময় চলে এসেছে। আমরা আবার সেম এয়ার ফ্রান্সে করে প্যারিস থেকে বার্লিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমরা উৎসাহ পাই। ধন্যবাদ। আফতাব, কোথায় উঠতেছো?